হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় নিট 2024 অ্যাসপায়ারের ভাই ও বোনেরা, তো গত কয়েকদিন হলো আমি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারিনি। তোমাদের যারা যারা ভিডিও দিচ্ছে তাদের মনে হতেও পারে যে এই 4-5 দিন কেন আমি আপলোড করিনি। তো মোস্ট প্রবাবলি যে হ্যাপি হোলি ছিল সেটার জন্য, আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মোবাইল একটু ওভারলোড হয়ে গেছিলো। তো মোবাইল জন্য আমার ভিডিওগুলো ঠিকমতো আসছিল না। তো মোবাইলটা আমাকে আপডেট করাতে হয়েছিল। তো অনেক অ্যাপসটা আপডেট করানোর জন্য আমি মোবাইলে ঠিকমতো কোনো কাজ করতে পারছিলাম না। তো এই কদিন ভিডিও হচ্ছিলো, তাই তোমরা কিছু মনে করো না। তো আশা করি যে আজ থেকে যে ভিডিওগুলো মারবো এরপর থেকে হয়তো ভিডিও দিতে বেশি সময় লাগবে না। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে যে আমি লাস্ট লাস্ট ভিডিওতে আমি যে চ্যাপ্টারটা তোমাদের ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে লোকোমোশনের মুভমেন্ট ক্লাস 11-এর। আজকে ক্লাস 12-এর একটা খুব ক্লাস 11-এরই একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 21 এনসিইআরটি অনুসারে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, স্নায়ুতন্ত্রের সংযোগ সমূহ। এটার থেকে খুব ভালো ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন আসে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, নিচে অনেকবারই অনেক কোশ্চেন এসেছে এই চ্যাপ্টারটা থেকে। তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখছো তো তোমরা এনসিইআরটি পেজ বার করবে আমার বই অনুসারে পেজ 350। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এই চ্যাপ্টারটা আমি কয়েকটা পার্ট ভিডিওতে আনবো, কারণ এই চ্যাপ্টারটা একটু বড় জন্য একটা ভিডিওতে আনা সম্ভব নয় এবং অনেক কিছু এখানে বোঝার আছে। তো আমি যতটা সম্ভব তোমাদের আউটপুট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। As you know, the function of the organ and organ system in our body must be coordinated to maintain homeostasis. তো আমরা সবাই জানি যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তো তাদের কাজসমূহ অনেকটা কোঅর্ডিনেটেড, অর্থাৎ সমন্বয়, তারা সমন্বয়ভাবে মিলিতভাবে শরীরে বিভিন্ন কাজকর্ম করে শরীরের স্থিতাবস্থা বা হোমিওস্ট্যাটিস বজায় রাখার জন্য। এটা নর্মাল জিনিস। Coordination is the process through which two or more organs interact and complement the function of one another. অর্থাৎ সমন্বয় বা কোঅর্ডিনেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের শরীরে দুই বা ততোধিক অঙ্গসমূহ কী করে নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, অর্থাৎ সংযোগ স্থাপন করে এবং সমন্বয়ভাবে অর্থাৎ মিলিতভাবে আমাদের শরীরে বিভিন্ন ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। For example, when we do physical exercises, the energy demand is increased for maintaining and increase muscular activity. তো আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে যখন আমরা কোনো শারীরিক কোনো এক্সারসাইজ বা শারীরিক কোনো ক্রিয়াকলাপ করি, তো আমাদের শরীরে তখন প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, শক্তির দরকার হয় এবং সেই শক্তি কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের শরীরে বিভিন্ন প্রকার বেশি সময়ের ক্রিয়াকলাপের পরে সেই শক্তি উৎপন্ন হয়। দ্য সাপ্লাই অফ অক্সিজেন ইজ অলসো ইনক্রিজ, অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ তখন প্রভূতভাবে বেড়ে যায় বা নর্মাল অবস্থা থেকে ইনক্রিজ করে। This increased supply of oxygen necessitates an increase in the rate of respiration, heartbeat and increased blood flow via blood vessels. অর্থাৎ যখন আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বা দরকার অনেকটাই বেড়ে যায়, তো ওটা কী করে আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের হারকে যেরকম বৃদ্ধি করে, তেমনি হৃদস্পন্দনের হারকে বৃদ্ধি করে, তেমনি আমাদের শরীরের বিভিন্ন রক্তচলকের মধ্যে দিয়ে রক্ত প্রবাহকেও বৃদ্ধি করতে সাহায্য করে। এটা নর্মাল ব্যাপার, মানে অক্সিজেনের সরবরাহ আমাদের শরীরে বৃদ্ধি হলে এই সাইমালটেনিয়াসলি এই প্রক্রিয়াগুলো ঘটতে থাকে। When physical exercise is stopped, the activities of nerves, lungs, heart and kidney gradually return to their normal condition. তো যখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ স্তব্ধ হয়ে যায়, তো তখন কি হয়? আমাদের শরীরে সেই সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপ, তারপরে লাংস অর্থাৎ ফুসফুসের ক্রিয়াকলাপ, হৃৎপিণ্ড এবং বৃক্কের ক্রিয়াকলাপগুলো ধীরে ধীরে তখন কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। Thus, the function of muscles, lungs, heart, blood vessels, kidney and other organs are coordinated while performing physical exercises. তো যখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার শারীরিক ক্রিয়াকলাপ চলে, তো তখন কি হয়? আমাদের শরীরে বিভিন্ন প্রকার পেশিসমূহ, ফুসফুস, হৃৎপিণ্ড, রক্তজালক, বৃক্ক এবং আরও যে সমস্ত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে তারা সমন্বয়ভাবে অর্থাৎ মিলিতভাবে কাজ করে।
In our body, the neural system and the endocrine system jointly coordinate and integrate all the activities of the organs so that they function in a synchronized fashion. তো এটা আমরা সহজেই দেখতে পারি যে আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা তন্ত্র সম্মিলিতভাবে অর্থাৎ সমন্বয় ভাবে কাজ করে এবং শরীরের বিভিন্ন প্রকার শারীরিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রিত করে। এটা সিনক্রোনাইজ ফ্যাশন, একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ন্ত্রণ করে। The neural system provides an organized network of point-to-point connection for a quick coordination. অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্র, তো স্নায়ুতন্ত্র কী করে এক প্রকার জালকাকার গঠন সৃষ্টি করে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিন্দুসমূহের মধ্যে যেমন সংযোগ স্থাপন করে তেমনি সমন্বয়ভাবে কাজ করে, এই জালকাকার গঠন সৃষ্টি করে। দ্য এন্ডোক্রিন সিস্টেম প্রোভাইডস কেমিক্যাল ইন্টিগ্রেশন থ্রু হরমোনস, অর্থাৎ আমাদের শরীরে যে অন্তঃক্ষরা তন্ত্র কী করে আমাদের শরীরে বিভিন্ন প্রকার যেমন রাসায়নিক রাসায়নিক বৈরাসায়নিক সমন্বয় সাধন করে কিসের মাধ্যমে? হরমোনের মাধ্যমে। In this chapter, you will learn about the neural system of human, mechanism of neural coordination like transmission of nerve impulse conduction across a synapse, and the physiology of reflex action. তো এই অধ্যায়ে আমরা তোমার কি বিষয় পড়বো? আমাদের শরীরের মানব শরীরের স্নায়ুতন্ত্র এবং আমাদের শরীরের বিভিন্ন স্নায়ুতন্ত্রের সংযোগ সমূহ এবং তাদের ক্রিয়াকলাপ, যেমন স্নায়ুতন্ত্রের যে ইম্পালস, নার্ভ ইম্পালসে আমাদের শরীরের মধ্যে দিয়ে ট্রান্সমিশন, অর্থাৎ নার্ভ ইম্পালস আমাদের মধ্যে দিয়ে শরীরের মধ্যে দিয়ে প্রভাব, এবং ইম্পালস কন্ডাকশন অর্থাৎ স্নায়ু প্রভাব একটা প্রকার সাইনাস নামক গঠনে, অর্থাৎ সাইনাস নামক যে এক প্রকার গঠন দেখা যায় স্নায়ুতন্ত্রের মধ্যে, তার মধ্যে দিয়ে স্নায়ু প্রভাব এবং রিফ্লেক্স কি অর্থাৎ প্রতিবদ্ধ প্রক্রিয়াসমূহ, এগুলো সম্বন্ধে আমরা এই অধ্যায়ে জানবো। তো এই চ্যাপ্টারের শুরু আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে নিউরাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট, হিউম্যান নিউরাল সিস্টেম ইম্পর্টেন্ট, নিউরাল অ্যাজ স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে প্রচুর পরিমাণে আসে এবং কনসেপচুয়াল এমসিকিউ আসে, তেমনি মেকানিজম বেসিস কোশ্চেন, অ্যাসারশন রিজন খুব আসে, অ্যাসারশন রিজন আসতে পারে, কলাম ম্যাচিং, বিশেষ করে মেকানিজম বেসিস কোশ্চেন, ট্রু ফলস সব রকম কোশ্চেন আসে। ট্রান্সমিশন অফ ইম্পালস খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ খুব জোর দেয় এখান থেকে, তেমনি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ফোর ব্রেইন, এই চ্যাপ্টারে সবই ইম্পর্টেন্ট, মানে লেস ইম্পর্টেন্ট কোনো কিছুই নেই। মিড ব্রেইন, হিন্ড ব্রেইন, তারপরে রিফ্লেক্স অ্যাকশন অ্যান্ড রিফ্লেক্স আর্ক, সেন্সরি রিসেপশন অ্যান্ড প্রসেসিং, সেন্স অর্গান, আই, পার্টস অফ আই, মেকানিজম অফ ভিশন, দ্য ইয়ার, মেকানিজম অফ হিয়ারিং, সবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। পেজ 316, তো শুরু করা যায়। নিউরাল সিস্টেম তথা স্নায়ুতন্ত্র। The neural system of all animals is composed of highly specialized cells called neurons which can detect, receive and transmit different kinds of stimuli. অর্থাৎ আমাদের বিভিন্ন প্রাণী জগতের স্নায়ুতন্ত্র কী দিয়ে গঠিত? হাইলি স্পেশালাইজড, অর্থাৎ বিশেষ এক প্রকার কোষসমূহ যেটাকে হয় নিউরন। এই নিউরন কী করে? বহিরাগত বিভিন্ন প্রকার উদ্দীপনায় যেমন এক প্রকার সাড়া দেয়, তেমনি গ্রাহক হিসাবে কাজ করে, অর্থাৎ প্রেরক হিসাবে অনেক সময় কাজ করে এবং বিভিন্ন প্রকার উদ্দীপককে ডিটেক্ট অর্থাৎ বুঝতে পারে, চিনতে পারে বিভিন্ন প্রকার বাইরের উদ্দীপককে। এটা তোমরা সবাই জানো হচ্ছে নিউরন কি। দ্য নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেটস, অর্থাৎ আমরা যদি দেখি যে নিম্ন স্তরের যে অমেরুদণ্ডী প্রাণীসমূহ, তাদের মধ্যে যে স্নায়ুতন্ত্রের যে গঠন তারা খুব একেবারে সরল প্রকৃতি হয়, স্নায়ুতন্ত্রের গঠন সরল হয়। ফর এক্সাম্পল, ইন হাইড্রা ইট ইজ কম্পোজড অফ এ নেটওয়ার্ক অফ নিউরনস, অর্থাৎ আমরা যে দেখতে পাই যে হাইড্রা নামক এক প্রকার নিম্ন স্তরের অমেরুদণ্ডী প্রাণীতে কী হয়? নিউরনগুলো কী হয়? এক প্রকার ক্লোজ নেটওয়ার্ক, যে একটা নিউরন এক প্রকার জালকাকার গঠন সৃষ্টি করে, সরল জালকাকার গঠন যাকে বলতে গেলে। The neural system is better organized in insect where a brain is present along with the number of ganglia and neural tissues. The vertebrates have a more developed neural system. অর্থাৎ আমরা যদি দেখি যে বিভিন্ন প্রকারের প্রত্যঙ্গদের মধ্যে এই স্নায়ুতন্ত্রটা খুব ভালোভাবে গঠনগতভাবে থাকে এবং আমাদের মানব শরীরের মধ্যে কী থাকে?
ব্রেইন, যে এই মস্তিষ্কের মধ্যে অনেক রকম গ্যাংলিয়া থাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্র সম্বন্ধিত এক প্রকার গ্যাংলিয়া থাকে এবং অনেক স্নায়ুতন্ত্র জনিত কলাকোষও থাকে। তো আমরা এটা সচরাচর দেখতে পাই যে অমেরুদণ্ডী প্রাণীদের থেকে মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ ভার্টিব্রেটদের মধ্যে খুব ডেভেলপ অর্থাৎ খুব সুগঠিত স্নায়ুতন্ত্র দেখা যায়। নিম্নস্তর অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নিউরাল সিস্টেম অতটা ডেভেলপ হয় না, যেটা মানে ভার্টিব্রেটদের ক্ষেত্রে নিউরাল সিস্টেম খুব ডেভেলপড হয়। এটা নর্মালি বিচার করলেই দেখা যায়। Human neural system. A human neural system is divided into two parts: the central nervous system, the peripheral nervous system. তো আমরা যদি দেখতে চাই যে আমাদের মানব শরীরের স্নায়ুতন্ত্র দুটোভাবে বিভক্ত, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ পেরিফেরাল স্নায়ুতন্ত্র। The central nervous system includes brain and the spinal cord, and it is the site of information processing and control. তো এটা সবাই তোমরা জানো যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো খুব ইম্পর্টেন্ট অর্গান অর্থাৎ অঙ্গ নিয়ে গঠিত, যেটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। এবং এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী করে আমাদের শরীরে বিভিন্ন প্রকার স্নায়ু নিয়ন্ত্রিত বিভিন্ন প্রকার বার্তাকে যেমন প্রসেসিং করে, অর্থাৎ বার্তাকে যেমন গ্রহণ করে, তেমনি স্নায়ুতন্ত্রজনিত বিভিন্ন ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রিত করে। The peripheral neural system comprises of all the nerves of the body associated with the central nervous system, brain and spinal cord. অর্থাৎ এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বিভিন্ন প্রকার স্নায়ুকোষ নিয়ে গঠিত, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র অঙ্গাঙ্গিভাবে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযুক্ত হয়। কোনটার সঙ্গে? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সঙ্গে। The nerve fibers of the peripheral nervous system are two types: afferent fibers, efferent fibers. অর্থাৎ দেখতে গেলে যে আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দু প্রকারের স্নায়ুতন্ত্র থাকে, যেটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ুতন্ত্র এবং বহির্বাহী স্নায়ুতন্ত্র। তোমরা সেটা সবাই জানো। অ্যাফারেন্ট ফাইবার্স মানে অন্তর্বাহী স্নায়ুতন্ত্র, ইফারেন্ট ফাইবার্স মানে বহির্বাহী স্নায়ুতন্ত্র। The afferent nerve fibers transmit impulses from tissues, organs to the central nervous system, and the efferent fibers transmit regulatory impulse from the central nervous system to the concerned peripheral tissue or organs. তো আমরা যদি দেখতে চাই যে এই অন্তর্বাহী স্নায়ুতন্ত্র কী করে স্নায়ুতন্ত্রজনিত বার্তাগুলোকে গ্রাহক অঙ্গ থেকে, অর্থাৎ যে কোনো প্রকার কলাকোষ বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পরবর্তীতে বার্তারা প্রসেসিং হয়, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কী করে ইফারেন্ট ফাইবার্স অর্থাৎ বহির্বাহী স্নায়ুর মাধ্যমে বিভিন্ন প্রকার প্রেরক অঙ্গে, অর্থাৎ যে অঙ্গকে উদ্দীপিত করতে হবে, তো সেই নিয়ন্ত্রণজনিত এই স্নায়ুতন্ত্রজনিত যে বার্তাটা, সেটা এই বহির্বাহী স্নায়ুতন্ত্রতে এই পেরিফেরাল টিস্যু অর্থাৎ প্রান্তীয় কোনো কলাকোষ বা অঙ্গে অর্থাৎ প্রেরক অঙ্গে প্রেরিত হয়ে যায়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে অন্তর্বাহী স্নায়ুতন্ত্রে কী করে বিভিন্ন প্রকার কোষ বা কলাঙ্গ থেকে স্নায়ুতন্ত্রজনিত বার্তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আনে, এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী করে এই স্নায়ুতন্ত্রজনিত বার্তা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কোনো প্রেরক অঙ্গ বা কোষে পাঠায়। The peripheral nervous system is divided into two divisions called somatic neural system and the autonomic neural system. অর্থাৎ এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা দুটো বিভাগ আছে, অর্থাৎ যেটা হচ্ছে দেহকোষ জনিত স্নায়ুতন্ত্র এবং অটোনমিক স্নায়ুতন্ত্র। The somatic neural system relays impulses from the central nervous system to skeletal muscle, while the autonomic neural system transmits impulses from the central nervous system to the involuntary organ and smooth muscle of the body. তো এই দেহকোষ জনিত স্নায়ুতন্ত্র কি করে স্নায়ুতন্ত্র জনিত বার্তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন প্রকার অন্তঃপঙ্কজনিত পেশিসমূহে পাঠায়। আবার অপরদিকে কী হয়, অটোনমিক যে স্নায়ুতন্ত্রটা, তো স্নায়ুতন্ত্রের অটোনমিক স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রজনিত বার্তা কী করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন প্রকার অনৈচ্ছিক পেশিসমূহ এবং মসৃণ পেশিসমূহে প্রেরণ করে। The autonomic neural system is further classified into sympathetic neural system and parasympathetic neural system. অর্থাৎ এই অটোনমিক যে স্নায়ুতন্ত্র, সেই অটোনমিক স্নায়ুতন্ত্রের আরও দুটো ভাগ আছে, যেটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, এটা তোমরা সবাই জানো। Visceral neural system is the part of the peripheral nervous system that comprises the whole complex of nerves, fibers, ganglia and plexus
by which impulses travels from the central nervous system to the viscera and from the viscera to the central nervous system. তো আমাদের শরীরে যে ভিসেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ অন্তর্বাহীজনিত যে স্নায়ুতন্ত্রগুলো অর্থাৎ অঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে স্নায়ুতন্ত্র সমূহ, সেই ভিসেরাল স্নায়ুতন্ত্রটাও কী হচ্ছে এক প্রকার প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশসমূহ। এবং এই ভিসেরাল স্নায়ুতন্ত্রটা কী কী নিয়ে গঠিত? বিভিন্ন প্রকারের স্নায়ুতন্ত্র এবং স্নায়ুতন্ত্র জড়িত ফাইবার্স অর্থাৎ তন্তু, গ্যাংলিয়া অর্থাৎ বিভিন্ন অনেকগুলো স্নায়ুকোষের এক সম্মিলিত এক প্রকার গ্যাংলিয়া এবং বিভিন্ন প্রকার নার্ভ প্লেক্সাস অর্থাৎ স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রকার প্লেক্সাস জালকাকার গঠন। এবং এটা কী করে? এই ভিসেরাল স্নায়ুতন্ত্র কী করে? স্নায়ুতন্ত্র জনিত বার্তাকে যেমন একদিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন প্রকার ভিসেরাল অর্গান অর্থাৎ অন্তর্বাহী বিভিন্ন প্রকার অঙ্গে প্রেরণ করে, তেমনি বিভিন্ন প্রকার অন্তর্বাহী অঙ্গ অর্থাৎ ভিসেরাল অর্গান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। দুটো কাজই করে, তার রিভার্স ডিরেকশনে কাজ করে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট যে নিউরন অ্যাজ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ দ্য নিউরাল সিস্টেম। তো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এই নিউরন বা স্নায়ুকোষ। A neuron is a microscopic structure composed of three major parts, namely cell body, dendrites and axon. অর্থাৎ এটা তোমরা ছোটবেলা থেকেই সবাই পড়ে আসছো যে একটি স্নায়ুকোষ যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি তো এর মধ্যে তিনটা খুব গুরুত্বপূর্ণ গঠন দেখা যায়, যেটা হচ্ছে সেল বডি অর্থাৎ দেহকোষ, ডেনড্রাইটস এবং অ্যাক্সন। Next, the cell body contains cytoplasm with typical cell granules and certain granular bodies called Nisl granules. অর্থাৎ স্নায়ুতন্ত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হচ্ছে দেহকোষ, এই দেহকোষের মধ্যে সাইটোপ্লাজমের যেমন থাকে তেমনি তার সঙ্গে সঙ্গে অনেক কোষ অঙ্গাণুও থাকে এবং কিছু কিছু দানাদার বডি সমূহ থাকে যেটাকে কি বলা হয়? নিজেল গ্র্যানিউলস। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Short fibers which branch repeatedly and project out of the cell body also contains Nisl granules and are called dendrites. অর্থাৎ আমাদের এই যে স্নায়ুকোষের গুরুত্বপূর্ণ যে একটা অংশ দেহকোষের বাইরে কিছু কিছু ক্ষুদ্র তন্তুসমূহ শাখা প্রশাখার আকারে রিপিটেডলি বাইরের দিকে প্রভুবদ্ধ হিসাবে বিস্তৃত হয়। তো এই বাইরের দিকে প্রভুবদ্ধ বিস্তৃত এই সূক্ষ্ম শাখা প্রশাখাসমূহ যে ক্ষুদ্র বা তন্তুসমূহ, এগুলোকে কি বলা হয়? ডেনড্রাইটস বলা হয়। এবং এই স্নায়ুতন্ত্রের যে দেহকোষ, এই দেহকোষের মধ্যে নিসেল গ্রানুলস থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। দিস ফাইবার্স ট্রান্সমিট ইম্পালসেস টুয়ার্ড দ্য সেল বডি। এই যে ডেনড্রাইটিক্সের তন্তুগুলো কি করে? বাইরের থেকে কোনো উদ্দীপনাকে নিউরনের দেহকোষের মধ্যে প্রেরণ করতে সাহায্য করে। The axon is a long fiber, the distal end of which is branches. অর্থাৎ অ্যাকশন হলো একটি লম্বা তন্তুর ন্যায় অংশ যার একেবারে ডিস্টাল এন্ড অর্থাৎ প্রান্তের অংশটা অনেক প্রকার শাখা-প্রশাখাসমূহ অংশ নিয়ে গঠিত। Each branch terminates as a bulb-like structure called synaptic knob, which possesses synaptic vesicle containing chemicals called neurotransmitter. তো প্রত্যেকটা যে এই যে লম্বা যে তন্তুর মতো অ্যাকশনের একেবারে ডিস্টাল অংশ অর্থাৎ প্রান্ত অংশে যে শাখা প্রশাখার সমূহ অংশ থাকে, তো শাখা প্রশাখাগুলো কী করে? একটা বাল্বের মতো অংশে টার্মিনেট করে, অর্থাৎ বাল্বের মতো অংশে শেষ হয়, যেটা কি বলে? সাইনাপটিক নব। তো সাইনাপটিক নবের মধ্যে সাইনাপটিক ভেসিকেলের মতো কতগুলো গঠন দেখা যায়। সো সাইনাপটিক ভেসিকেলের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে যেটাকে কি বলা হয়? নিউরোট্রান্সমিটার। দ্য অ্যাকশন ট্রান্সমিট নার্ভ ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। তো কী করে? এই যে বাইরে থেকে যে উদ্দীপনাটা ডেনড্রাইট এই নিউরনের কোষ দিয়ে প্রেরণ করলো, এই বহিরাগত যে উদ্দীপনাটা কী হয়? নার্ভ ইম্পালস আকারে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের বার্তা হিসেবে কী হয়? স্নায়ু প্রবাহটা এই লম্বা অ্যাকশন তন্তুর মধ্যে দিয়ে প্রবাহ হয়, পরবর্তীতে এই প্রান্তে এসে পৌঁছায়। অর্থাৎ সেল বডি থেকে স্নায়ু প্রবাহ এই লম্বা অ্যাকশনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরে এই সাইন্যাপটিক নবে এসে পৌঁছায়। টু এ সাইনাপস অর্থ নিউরোমাস্কুলার জংশন, যেটা বললাম, অর্থাৎ নিউরোমাস্কুলার জংশনে এসে পৌঁছায়। Based on the number of axon and dendrites, the neuron are divided into three types: multipolar with one axon and
two or more dendrites found in the cerebral cortex, bipolar with one axon and one dendrite found in the retina of the eye, and unipolar cell body with one axon only, found usually in the embryonic stage. অর্থাৎ একটা স্নায়ুকোষের মধ্যে কতগুলো অ্যাকশন আছে বা কতগুলো ডেন্ড্রাইট আছে, এর ভিত্তিতে আমরা স্নায়ুকোষকে অর্থাৎ নিউরনকে তিনটা বিভাগে ভাগ করি। অর্থাৎ মাল্টিপোলার, বহু প্রান্ত বিশিষ্ট, অর্থাৎ মাল্টিপোলার নিউরনের মধ্যে একটার অ্যাকশন থাকবে কিন্তু দুই বা ততোধিক ডেন্ড্রাইট থাকতে পারে। এই মাল্টিপোলার যে স্নায়ুতন্ত্রগুলো কোথায় দেখা যায়? আমাদের সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ মস্তিষ্কের কর্টেক্স অঞ্চলে দেখা যায়। বাইপোলার নিউরন অর্থাৎ দ্বিপ্রান্ত সমূহ, এতে কী দেখা যায়? একটা অ্যাকশন দেখা যায় এবং একটা ডেন্ড্রাইট দেখা যায়, এবং এটা কোথায় দেখা যায়? আমাদের চোখের রেটিনা অংশে দেখা যায়। এগুলো উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, উদাহরণগুলো থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা এমসিকিউ আসে কিন্তু। অর্থাৎ ইউনিপোলার অর্থাৎ এক প্রান্ত সমূহ, তো এটার মধ্যে দেহকোষ এবং একটাই অ্যাকশন থেকে বাট কোনো কিন্তু ডেন্ড্রাইট নামক অংশ থাকে না, এবং এটা এমব্রায়োনিক স্টেজে অর্থাৎ ভ্রূণ অবস্থায় এই প্রকার নিউরন স্নায়ুতন্ত্র দেখা যায়। There are two types of action, namely myelinated and non-myelinated, অর্থাৎ দুই টাইপের অ্যাকশন স্নায়ুকোষের মধ্যে দেখা যায়। এটা হলো মাইলিনেটেড অর্থাৎ মাইলিন ফাইবারযুক্ত অ্যাকশন এবং নন মাইলিনেটেড মাইলিন ফাইবার বিহীন অ্যাকশন। The myelinated nerve fibers are enveloped with swan cells which form a myelin sheath around the axon. তো এই যে মাইলিনেটেড যে স্নায়ুতন্ত্রগুলো এই সোয়ান কোষ নামক এক প্রকার অংশ দিয়ে বেষ্টিত থাকে, এবং এটা কি করে? এই অ্যাকসন নামক অংশের চারিদিকে মাইলিন সিট নামক অংশ গঠন করতে সৃষ্টি করে। দ্য গ্যাপ বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট মাইলিন শিটস আর কল্ড নোডস অফ র্যানভিয়ার। তো মাইলিন শিট যে একটা অ্যাকশনের চারিদিকে যে গঠনগত অংশ সৃষ্টি করে, তো তার মাঝখানে কিছু কিছু ফাঁক থাকে। তো দুটো মাইলিন শিটের একেবারে যে গ্যাপ মাঝখানে ফাঁক অংশগুলো থাকে সেগুলোকে কি বলে? নোডস অফ র্যানভিয়ার। মাইলিনেটেড নার্ভ ফাইবারস আর ফাউন্ড ইন স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস, অর্থাৎ এই মাইলিন ফাইবারযুক্ত যে স্নায়ুতন্ত্রগুলো কোথায় দেখা যায়? বেসিক্যালি সূক্ষ্মাকাণ্ড জনিত স্নায়ুতন্ত্রে এবং ক্রেনিয়াল অর্থাৎ স্নায়ুতন্ত্রে অর্থাৎ মস্তিষ্কজনিত স্নায়ুতন্ত্রে। Unmyelinated nerve fiber is enclosed by a swan cells that does not form a myelin sheath, অর্থাৎ মাইলিন তন্তুবিহীন যে স্নায়ুতন্ত্রগুলো দেখা যায়, তো সেগুলো সোয়ান কোষ নামক অংশ দ্বারা পরিবেষ্টিত থাকে, কিন্তু তাদের চারদিকে মাইলিন শিট নামক কোনো আস্তরণ বা আবরণ দেখা যায় না, এবং তারা অ্যারাউন্ড দ্য অ্যাকশন এবং তারা অ্যাকশনের চারদিকে কোনো মাইলিন শিট নামক অংশ সৃষ্টি করে না। অ্যান্ড ইজ কমনলি ফাউন্ড ইন অটোনোমাস অ্যান্ড সোমাটিক নার্ভাস সিস্টেম, এবং এই মাইলিন শিট বিহীন যে স্নায়ুতন্ত্রগুলো কোথায় দেখা যায়? অটোনমিক স্নায়ুতন্ত্রে এবং দেহকোষজনিত স্নায়ুতন্ত্রে। তো তোমার পাশে একটা দেখতে পাচ্ছ যে নিউরনের একটা ছবিটা দেওয়া আছে, এটা তোমরা ছোটোবেলা থেকেই জানো, এটাকে নতুন করে বলার কিছু নাই। তো এইটুকু পড়লে তোমরা নিশ্চয়ই এই ছবিটা রিলেট করে বুঝতেই পারবে, এই ছবিটা সবাই জানো তোমরা। নেক্সট দেখো কি বলছে, যে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। নিউরনস আর এক্সাইটেবল সেলস বিকজ দেয়ার মেমব্রেনস আর ইন এ পোলারাইজড স্টেট, অর্থাৎ স্নায়ুকোষ হলো এক প্রকার উদ্দীপক কোষ, কারণ তাদের মেমব্রেন বা আস্তরণগুলো সবসময় পোলারাইজ স্টেটে থাকে, সবসময় নিউরনের মেমব্রেন পোলারাইজ স্টেটে থাকে। ডু ইউ নো হোয়াই দ্য মেমব্রেন অফ এ নিউরন ইজ পোলারাইজ? তোমরা কি জানো যে নিউরন স্নায়ুতন্ত্রের যে আস্তরণ বা পর্দাগুলো কেন সবসময় পোলারাইজ স্টেটে থাকে? ডিফারেন্ট টাইপস অফ আয়ন চ্যানেলস আর প্রেজেন্ট অন দ্য নিউরাল মেমব্রেন, অর্থাৎ এই স্নায়ুতন্ত্রের আস্তরণীতে বিভিন্ন প্রকারের আয়ন চ্যানেল দেখা যায়। দিস আয়ন চ্যানেলস আর সিলেক্টিভলি পারমিয়েবল টু ডিফারেন্ট আয়নস। এই যে আয়ন চ্যানেলসগুলো যে দেখা যায় স্নায়ুতন্ত্রের আস্তরণে, তো তারা বিভিন্ন আয়নের প্রতি বিভিন্নভাবে বিদ্ধ হয়, অর্থাৎ তাদের কোনো পার্টিকুলার নির্দিষ্ট আয়নের প্রতি ভিদ্যতা থাকে না। এক একটা নিউরনের আস্তরণ এক প্রকার আয়নের প্রতি ভেদ্য হয়। When a neuron is not conducting any impulse that is resting, the axonal membrane is comparatively more permeable to potassium ion and nearly impermeable to sodium ion. তো যখন কোনো স্নায়ুকোষ কোনো স্নায়ু প্রবাহ কন্ডাক্ট স্নায়ু প্রবাহ পরিচালনা করে না, অর্থাৎ সে যখন স্থিত অবস্থায় থাকে, তো অ্যাকশনের পর্দাসমূহ তো তখন পটাশিয়াম আয়নের প্রতি খুব বেশি পরিমাণে ভেদ্য হয়,
এবং সোডিয়াম আয়নের প্রতি অভেদ্য হয়। জায়গাগুলো কিন্তু খুব বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে। Similarly, the membrane in the membrane is impermeable to negatively charged protein present in the exoplasm. তো একইভাবে স্নায়ুকোষের পর্দাসমূহ নেগেটিভলি চার্জ প্রোটিন সমূহের প্রতি অভেদ্য হয়, যেগুলো ওই অ্যাকশন তন্তুর এক্সোপ্লাজম নামক অংশে থাকে। Consequently, the exoplasm inside the axon contains high concentration of potassium and the negatively charged protein and a low concentration of sodium. তো এই একইভাবে কি দেখা যায় যে অ্যাকশনের ভিতরে যে এক্সোপ্লাজম নামক অংশ থাকে, তো এক্সোপ্লাজমে পটাশিয়াম আয়নের গাঢ়ত্ব খুব বেশি থাকে এবং নেগেটিভলি চার্জ প্রোটিনের গাঢ়ত্ব খুব বেশি থাকে এবং সেখানে সোডিয়াম আয়নের গাঢ়ত্ব খুবই কম থাকে। In contrast, the fluid outside the axon contains a low concentration of potassium, a high concentration of sodium and thus form a concentration gradient. তো এর পাশাপাশি আমরা কি দেখতে পাই যে অ্যাকশনের বাইরে যে তরলসমূহ থাকে, তো তার মধ্যে পটাশিয়াম আয়নের গাঢ়ত্ব খুবই কম থাকে এবং সোডিয়াম আয়নের গাঢ়ত্ব প্রচুর পরিমাণে বেশি থাকে এবং এর ফলে কি হয়, একটা গাঢ়ত্বের পার্থক্য সৃষ্টি হয়। These ionic gradients across the resting membrane are maintained by the active transport of ions by the sodium-potassium pump, which transport 3 sodium ion outwards for 2 potassium ion into the cells. তো এই যে নিউরনের স্থিত অবস্থায় আস্তরণের মধ্য দিয়ে যে এই প্রকার আয়নিক গ্রেডিয়েন্ট অর্থাৎ আয়ন সমূহের যে পার্থক্য, গাঢ়ত্বের পার্থক্য সৃষ্টি হলো, তো এইটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? আয়নের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর্থাৎ সক্রিয় পরিবহন পদ্ধতির মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়, যেটা সবচেয়ে মেনলি সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্প বা সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল। তো এইটা কি করে? সোডিয়াম পটাশিয়াম পাম্প 3টা সোডিয়াম আয়নকে বাইরে বের করে দেয় এবং এর পাশাপাশি নিউট্রালিটি বজায় রাখার জন্য 2টো পটাশিয়াম আয়নকে স্নায়ুকোষের ভেতরে ঢুকায়। As a result, the outer surface of the axonal membrane possesses a positive charge, whereas its inner surface becomes negatively charged and therefore is polarized. এই ঘটনার ফলে কি হয়? এই ঘটনার ফলে এক্সটার্নাল আস্তরণের বাইরের দিকে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যেহেতু 3টা সোডিয়াম আয়ন বাইরে বেরিয়ে গেছে, একটু পজিটিভ আয়নের সৃষ্টি হয়। এবং এক্সটার্নাল আস্তরণের ভিতরের দিকেও প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, কারণ দুটো পটাশিয়াম আয়ন সেলের ভিতরে ঢুকছে। তো এখানে সবার একটা ভুল হয় যে পটাশিয়ামকে কেন নেগেটিভ দেবো, ওই হিসাবে কিন্তু সেন্স না, যে পজিটিভ নেগেটিভ না, এখানে সোডিয়াম হচ্ছে পটাশিয়ামের থেকে মোর পজিটিভ। তো মোর পজিটিভ সোডিয়ামকে পজিটিভ ধরা হয় এবং লেস পজিটিভ পটাশিয়ামকে এখানে নেগেটিভ হিসাবে ধরা হয়। নেগেটিভ শুধু সাইন থেকে করলে হবে না, এই হিসাবে তোমাদের বিচার করতে হবে। এবং এরপরে কি হয়, অ্যাকশনের আস্তরণ সমূহ পোলারাইজ অবস্থায় চলে আসে, স্থিত অবস্থা থেকে। দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাট দ্য রেস্টিং মেমব্রেন ইজ কল্ড অ্যাজ দ্য রেস্টিং পোটেনশিয়াল। তো যখন নিউরনের প্লাজমার আস্তরণ স্থিত অবস্থায় থাকে, তো তখন তাদের মধ্যে যে বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি হয়, তো সেটাকে কি বলে? স্থিত অবস্থায় বিভব পার্থক্য বা স্থিত বিভব। তো উপরে একটা ডায়াগ্রাম দিয়েছে, তো ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার এখানে তো দেখানো সম্ভব না, তো আমি তোমাকে মুখে পড়ে যাচ্ছি, তোমরা পেজ 318 তো বের করে রেখেছো। তো এই 318 পেজটা, এই ছবিটার দিকে খুব কনসেন্ট্রেটভাবে তাকাও, খুব ভালো করে তাকাও। তো প্রথমে দেখো এই ছবিটার মধ্যে কী দেখাতে পারলে ভালো হতো, কিছু করার নেই। তো এখানে দেখো কি দেখা, প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে এ, যে ছবিটা এ দিয়ে ডিনোট করা ছবিটাতে কি দেখা যাচ্ছে, যে প্রথমে দেখো যে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে, পজিটিভ চার্জ, এটা পোলারাইজ অবস্থায় যখন স্থিত অবস্থায় থাকে, যখন কোনোর মধ্যে বিভব সৃষ্টি হয় না, তো তখন কি হয়, বাইরের দিকটা প্রচুর পরিমাণে পজিটিভ আয়নে থাকে, পজিটিভ আয়নে থাকে, ভিতর দিকটা নেগেটিভ আয়নে থাকে। যখনই এটা পোলারাইজ অবস্থায়, ডিপোলারাইজ অবস্থায় চলে যায়, ডিপোলারাইজেশন যখন ঘটে, তো ডিপোলারাইজেশনের ফলে কি হয়, প্রচুর পরিমাণে যখন সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে যায়, দেখো অ্যারো দেওয়া আছে, সোডিয়াম আয়নটা ভিতরে ঢুকে যায় ডিপোলারাইজেশন অবস্থায়। তো সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে গেলে কী হবে, সোডিয়াম আয়ন যেহেতু মোর পজিটিভ পটাশিয়াম থেকে, তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন সৃষ্টি করবে, তাই না?
তো প্রচুর পরিমাণে যদি পটাশিয়াম আয়নটা সৃষ্টি করে তো প্রচুর পরিমাণে মেমব্রেনের ভিতরে পটাশিয়াম আয়ন সৃষ্টি হবে। তো এর পাশাপাশি কী হয়, পটাশিয়াম আয়ন যখন বাইরে বেরিয়ে যায় তো সেটা যেহেতু লেস পজিটিভ, তো নেগেটিভ আয়ন বাইরে ক্রিয়েট করবে, ওই জন্য বাইরে এরকম নেগেটিভ সাইন দেওয়া আছে। এরপরে যখন দেখো লাল ক্ষোভটা শেষ হয়ে যাচ্ছে, যে লাল যে ক্ষোভটা, এরপরে যে এরকম পজিটিভ নেগেটিভ এই জিনিসটা কেন হলো, তো এই জিনিসটা এইটা আবার রিপোলারাইজেশন অবস্থায় থাকে, ওটা হাইপার অর্থাৎ ডিপোলারাইজেশন থেকে রিপোলারাইজ স্টেটে যখন যায় তখন কি হয়, তখন বাইরের দিকে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন বাইরে যখন বেরিয়ে যায়, সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাথে সোডিয়াম, তো বাইরে সেটা প্রচুর পরিমাণে পজিটিভ আয়ন সৃষ্টি করবে। দেখো সব মেমব্রেনের বাইরের দিকটা পুরো পজিটিভ আয়ন, বাট ভিতরে কি হয়, পটাশিয়াম আয়ন যখন ভিতরে ঢোকে, বাইরে যে পটাশিয়াম বেরিয়ে গেছে, পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকলে কী হয়, এবং নেগেটিভলি চার্জ যে প্রোটিনগুলো ভিতরে অলরেডি ছিল, তো সেগুলো প্রচুর পরিমাণে নেগেটিভ আয়নের সৃষ্টি করবে এবং এটা এক প্রকার পোলারাইজেশন স্টেটের সৃষ্টি করবে। তো প্রথমটা হচ্ছে ডিপোলারাইজেশন স্টেট, এটা হচ্ছে ডিপোলারাইজেশন বা পোলারাইজেশন স্টেট। নেক্সট যে বি ছবিটায়, তো বি ছবিটায় দেখতে পাচ্ছ যে আয়নের স্থান পরিবর্তন ঘটছে। তো এর মধ্যে আমরা কি দেখতে পাই, যে সচরাচর যে যখন ডিপোলারাইজেশন হয়, একটা মেমব্রেনটা যখন সোডিয়াম আয়নের প্রতি প্রচুর পরিমাণে ভেদ্য হয়ে যায়, যখন সোডিয়াম আয়নের প্রতি মেমব্রেনটা ভেদ্য হয়ে যায়, তখন কী করে, এই সোডিয়াম আয়নটা প্রচুর পরিমাণে ভিতরে ঢুকে যায়। তো ভিতরে কী প্রচুর পরিমাণে পজিটিভ আয়নের সৃষ্টি করে, তার পাশাপাশি যখন পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে যায়, তো সেগুলো নেগেটিভ আয়নের সৃষ্টি করে এবং এটা কী হয়, ডিপোলারাইজেশন স্টেটের সৃষ্টি করে, ডিপোলারাইজ স্টেট। তো নর্মাল যেটা হওয়ার কথা ছিল সেটা উল্টোটা হয়। তো কী করে এই, তো তখন কি হয়, এই যে লাল ক্ষোভটার মধ্যে দেখো, তো এই পজিটিভ আয়নগুলো তখন এর মধ্যে বিচরণ করতে করতে সোডিয়াম পটাশিয়াম আয়নের মাধ্যমে কী হয়, বাইরে একেবারে বেরিয়ে যায়। এই যে পজিটিভ আয়নগুলো কী হয়, সোডিয়াম পটাশিয়াম আয়নের মধ্যে বাইরে, তোমার ছবিটা ভালো করে একেবারে বাইরে বেরিয়ে যায়। ও এর পাশাপাশি কী হয়, পজিটিভ আয়নগুলো এখানেও স্থান পরিবর্তন করে, এইখানেও যায়, বাইরে বেরিয়ে যায়, এখানেও যায়। তো বাইরে প্রচুর পরিমাণে পজিটিভ আয়নের সৃষ্টি হয়। এর পাশাপাশি কী হয়, সোডিয়াম পটাশিয়াম আয়নের মধ্যে পরিমাণে পটাশিয়াম আয়ন তখন ভিতরে ঢুকে যায়। তো ভিতরে ঢুকলে কী হয়, তখন সেটা ভিতরটা একেবারে নেগেটিভ আয়নের সৃষ্টি করে, নেগেটিভ চার্জ, তো ভিতরে তখন নেগেটিভ আয়নের সৃষ্টি হয়। তো নেগেটিভ আয়নগুলো বিচরণ করে, তো যখন এটা রিপোলারাইজেশন স্টেট বা পোলারাইজেশন স্টেটে পুনরায় ফিরে আসে। তো নিচেই কথাটাই বলছি, এটা একটু গুছিয়ে বলতে হবে তোমাদের, গুছিয়ে বুঝতে হবে তোমাদের এটা। You might be curious to know about the mechanism of generation of nerve impulse and its conduction along a axon. তো তোমরা সবসময় কৌতূহল হতেই পারো যে আমার শরীরে স্নায়ু প্রবাহ কীভাবে জেনারেট হয়, অর্থাৎ স্নায়ু প্রবাহ কীভাবে উৎপন্ন হয় এবং স্নায়ু প্রবাহ কীভাবে আমাদের শরীরে ক্রিয়াকলাপ করে এবং কীভাবে একটি অ্যাক্সন নামক লম্বা তন্তুর মধ্য দিয়ে স্নায়ু প্রবাহ হয়। তো সেটা এই মেকানিজমে অর্থাৎ পদ্ধতিসমূহ নিচে দেওয়া আছে। When a stimulus is applied at a site point A on the polarized membrane, the membrane at the site A becomes freely permeable to sodium. তো ভালো করে জায়গাটা বোঝো, যে উপরে যে আমরা ছবিটা দেখলাম, যে ছবিটা দেখো ভালো করে, যে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে উপরে যে ছবিটা, যে সাইট এ যে ছবিটা পয়েন্ট এ, তো বাইরের থেকে যখন একটা উদ্দীপনা এই পয়েন্ট এ নামক অংশে যখন প্রয়োগ করা হয়, তো এই যখন এই অ্যাক্সনের যে মেমব্রেন, অ্যাক্সনের যে আস্তরণটা যখন পোলারাইজ অবস্থায় থাকে, তো বাইরের থেকে যখনই কোনো উদ্দীপনা পয়েন্ট এতে প্রবেশ করা হয়, তখন এই অ্যাক্সনাল তন্তু যে পয়েন্ট এটা সোডিয়াম আয়নের প্রতি প্রচুর পরিমাণে ভেদ্য হয়ে যায়। This leads to a rapid influx of sodium followed by the reversal of the polarity at their site, that is the outer surface of the membrane becomes negatively চার্জড অ্যান্ড দ্য ইনার সারফেস বিকামস পজিটিভলি চার্জ। তো এটা আমি একটু আগেই তোমাদের বললাম, একই জিনিসই বললাম। তো এর ফলে কী হয়, যখনই সোডিয়াম আয়নের প্রতি পর্দাটা প্রচুর পরিমাণে ভেদ্য হয়ে যায়, তো সোডিয়াম আয়নটা তখন প্রচুর পরিমাণে ভিতরে ঢোকে এবং এই যে পোলারাইজ যে অবস্থাটা ছিল, তো রিভার্স অবস্থা, তো বিপরীত অবস্থার সৃষ্টি হয়। তখন কী হয়, অ্যাক্সনাল আস্তরণে বা বাইরের স্তরটার ভিতরে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়নের সৃষ্টি হয় এবং অ্যাক্সনের তন্তুর ভিতরের স্তরে প্রচুর পরিমাণে পজিটিভ আয়নের সৃষ্টি হয়। The polarity of the membrane at this site is thus reversed and hence depolarized. তো এই পয়েন্টে যে অ্যাক্সনাল আস্তরণ, এটা তো এখানে পোলারিটিটা অর্থাৎ পোলারিটিটা বিপরীত হয়ে যায় এবং এর ফলে কী হয়, ডিপোলারাইজেশন অবস্থার সৃষ্টি হয়। The electrical potential difference across the plasma membrane at the site is called the action potential. তো
এই যে সাইট এতে সাইট এতে এই প্লাজমা মেমব্রেন অর্থাৎ একজনের প্লাজমা আস্তরণী যে ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি হয় একে কি বলা হয় অ্যাকশন বিভব বা অ্যাকশন বিভব পার্থক্য, হুইচ ইজ ইনফ্যাক্ট টার্ম অ্যাজ নাভিমাস। এই অ্যাকশন বিভবকে কি বলা হয় স্নায়ু প্রবাহ। And their sides immediately ahead the action side B membrane has a positive charge on the outer surface and negative charge on its inner surface। তো তোমরা এর পাশাপাশি যে বি ছবিটা দেখতে পাচ্ছ, বি পয়েন্টে কি দেখা যায়, এই বি পয়েন্টে অ্যাক্সোনাল আস্তরণীর বাইরের স্তরটা পজিটিভ আয়ন থাকে এবং ভিতরের স্তরে নেগেটিভ আয়ন থাকে এবং এই বি পয়েন্টে কি হয় পোলারাইজেশন অবস্থায় থাকে। As a result, a current flow on the inner surface from side A to side B। অর্থাৎ এর ফলে কি হয় অ্যাক্সোনাল তন্তুর ভিতরের আস্তরণীতে বৈদ্যুতিক যে কারেন্ট সেটা সাইড এ থেকে সাইড বিতে প্রবাহ হয়। On the outer surface, current flows from side B to side A to complete the circuit of current flow। এবং তার পাশাপাশি অ্যাক্সোনাল আস্তরণী বাইরের দিকে কি হয় এই বৈদ্যুতিক প্রবাহ সাইড বি থেকে সাইড এ তে প্রবাহিত হয় এবং উল্টো ডিরেকশনে টু কমপ্লিট দ্য সার্কিট অফ ফ্লো। অর্থাৎ এই পুরো স্নায়ুতন্ত্র জনিত যে স্নায়ু প্রবাহ জনিত যে বিভব পার্থক্যের ফলে যে উৎপন্ন যে সার্কিটটা পুরো কমপ্লিট করার জন্য। Hence, the polarity as the side is reversed and the action potential is generated at the side B। এর পরবর্তীতে এই বি পয়েন্টের পোলারিটিটা একেবারে বিপরীত হয়ে যায় এবং এর ফলে এখানে ডিপোলারাইজেশন অবস্থার সৃষ্টি হয় এবং অ্যাকশন বিভব প্রক্রিয়ার সৃষ্টি হয়। Thus, the impulse action potential generated at side B arrives at side A arrives at side B। তো একটু আগে যে অ্যাকশন বিভবটা যে পয়েন্ট এতে সৃষ্টি হয়েছিল তো সেটার সঙ্গে সঙ্গে এই পয়েন্ট বিতে এসে পৌঁছায়। The sequence is repeated along the length of the action and consequently the impulse is conducted। তো এই প্রকার সিকোয়েন্সটা পুরো অ্যাকশন তন্তু দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয় এবং এর পাশাপাশি স্নায়ু প্রবাহ পরিবাহিত হয়। The rise in the stimulus induced permeability to sodium ion is extremely short-lived। তো এই সোডিয়াম এবং এই বাইরে থেকে যে উদ্দীপনা যে সোডিয়াম আয়নের প্রতি যে পর্দাকে ভেদ্য করে তুললো তো সেটা একেবারে ক্ষণস্থায়ী হয়। ইট ইজ কুইকলি ফলোড বাই রাইজ ইন পারমিয়াবিলিটি পটাশিয়াম। এর ফলে কী হয় এই আস্তরণীটা পটাশিয়াম আয়নের প্রতি প্রচুর পরিমাণে ভেদ্য হয়ে পড়ে। Within a fraction of a second, potassium diffuses outside the membrane and restores the resting potential of the membrane at the site of excitation and the fibers become once more responsive to further stimulation। তো কিছু সেকেন্ডের ব্যবধানে এই পটাশিয়াম আয়নটা অ্যাকশন তন্তুর আস্তরণীর বাইরে প্রবাহিত হয় এবং এই অ্যাকশনাল আস্তরণীতে স্থিতবিভব বজায় রাখতে যেমন সাহায্য করে তেমনি যে স্থানে উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেই স্থানে স্থিত অবস্থা বজায় রাখতে সাহায্য করে এবং এই স্নায়ুতন্তুটা পরবর্তী কোনো উদ্দীপনার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল এই জায়গাটা। তোমার যদি আমার ভিডিও দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসেই, খুব কনসেপচুয়াল কোশ্চেন আসে। নেক্সট কি দেখো বলছে যে ট্রান্সমিশন অফ ইম্পালসেস। A nerve impulse is transmitted from one neuron to another through junction called synapses। তো স্নায়ু প্রবাহ পরিবাহিত হয় একটা স্নায়ুকোষ থেকে আর একটা স্নায়ুকোষে কিসের দ্বারা এক প্রকার জাংশনের মাধ্যমে, একটা জাংশন দুটো নিউরনের মধ্যে জাংশনের মধ্যে যেটা কি বলে সাইন্যাপস। এই সাইন্যাপস ইজ ফর্ম বাই দ্য মেমব্রেন অফ এ প্রি সাইন্যাপটিক নিউরন এ পোস্ট সাইন্যাপটিক নিউরন। তো এই সাইন্যাপ নামক অংশটা কি হয় প্রি সাইন্যাপটিক স্নায়ুতন্ত্র এবং পোস্ট সাইন্যাপটিক স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত হয়। হুইচ মে অর মে নট বি সেপারেটেড বাই গ্যাপ কল সাইন্যাপটিক ফ্লুইড। সেটা কখনো কখনো সংযুক্ত থাকে বা কখনো কখনো একটা ফাঁকা স্তরের সৃষ্টি, ফাঁকা এক প্রকার স্থানের সৃষ্টি করে যেটাকে কী বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। দেয়ার আর টু টাইপস অফ সাইন্যাপস নেমলি ইলেকট্রিক্যাল সাইন্যাপসেস, কেমিক্যাল সাইন্যাপস। দুই প্রকার সাইন্যাপসের অংশ দেখা যায়, একটা হলো বৈদ্যুতিক সাইন্যাপস, এটা হলো রাসায়নিক সাইন্যাপসেস। At electrical synapses, the membrane of pre and post synaptic neurons are in very close proximity। তো বৈদ্যুতিক জনিত যে সাইন্যাপসগুলোর মধ্যে
প্রি এবং পোস্ট সাইন্যাপটিক যে স্নায়ুতন্ত্রগুলো, তো সেই স্নায়ুতন্ত্রের যে আস্তরণগুলো খুব তাদের মধ্যে ক্লোজ, অর্থাৎ তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সংযোগ থাকে, খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে, অর্থাৎ তাদের মধ্যে সাইন্যাপটিক ক্লেফট না থাকে না বললেই চলে। ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যান ফ্লো ডিরেক্টলি ফ্রম ওয়ান নিউরন ইন্টু আদার অ্যাক্রস দ্য সাইন্যাপ। তো এই বৈদ্যুতিক প্রবাহ কি হয়, এই একটা স্নায়ুকোষ থেকে আর একটা স্নায়ুকোষে পরিবাহিত হয় ইলেকট্রিক্যাল সাইনাপসের মাধ্যমেই, অর্থাৎ বৈদ্যুতিক সাইনাপসের মাধ্যমে। ট্রান্সমিশন অফ অ্যান ইম্পালস অ্যাক্রস দ্য ইলেকট্রিক্যাল সাইনাপস ইজ ভেরি সিমিলার টু ইম্পাল কন্ডাকশন অ্যালং এ সিঙ্গেল অ্যাক্সেস। তো এই লাইনটাকে বোঝাচ্ছে কি বলছে, যে এই বৈদ্যুতিক সাইনাপসের মধ্য দিয়ে যখন কোনো স্নায়ু প্রবাহ হয়, তো সেটা একেবারে কিসের মতো সিমিলার, অর্থাৎ কিসের মতো, যখন কোনো একটি সিঙ্গেল, অর্থাৎ একটি লম্বা অক্ষজনিত অ্যাকশনের মধ্যে দিয়ে যখন স্নায়ুতন্ত্র প্রবাহ হয়, তো সেটার একেবারে সিমিলার, অর্থাৎ একই রকমভাবে সেই বৈদ্যুতিকজনিত সাইনাপসও একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পরিবাহিত হয়, যেমনভাবে একটা সিঙ্গেল অ্যাকশনের মধ্য দিয়ে স্নায়ুতন্ত্রজনিত প্রবাহ হয়। ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস অ্যান ইলেকট্রিক্যাল সাইনাপস ইজ অলওয়েজ ফাস্টার দ্যান দ্যাট অ্যাক্রস এস কেমিক্যাল সাইনাপস। অর্থাৎ ইলেকট্রিক্যাল বৈদ্যুতিকজনিত সাইনাপসের মধ্য দিয়ে যে স্নায়ুতন্ত্রের যে প্রবাহ, সেটা সবসময় খুব দ্রুত গতিতে হয়, যতটা না রাসায়নিক সাইনাপসের মধ্য দিয়ে হয়। ইলেকট্রিক্যাল সাইনাপস আর রেয়ার ইন আওয়ার সিস্টেম, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রে বৈদ্যুতিক সাইনাপস খুবই কম দেখা যায়। At a chemical synapse, the membrane of the pre and post synaptic neurons are separated by a fluid filled space called synaptic cleft. অর্থাৎ রাসায়নিক জনিত যে সাইনাপসেরগুলোর মধ্যে, তো তাদের প্রি এবং পোস্ট সাইনাপটিক স্নায়ুতন্ত্রের যে পর্দা বা আস্তরণগুলো এক প্রকার তরলজনিত এক প্রকার স্থান, অর্থাৎ তরল বেষ্টিত এক প্রকার স্থান, সাইনাপটিক ক্লেফট দ্বারা পৃথক থাকে। Do you know how the presynaptic neuron transmit an impulse action potential across the synaptic cleft to the postsynaptic neuron? তোমরা কি জানো যে এই প্রিসাইন্যাপটিক নিউরন কীভাবে এই অ্যাকশন বিভবকে পরিবাহিত করে সাইন্যাপটিক ক্লেফটের মাধ্যমে এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনের মধ্যে? Chemicals called neurotransmitter are involved in the transmission of impulse at the synapses. অর্থাৎ এক প্রকার রাসায়নিক পদার্থটা নিউরোট্রান্সমিটার, যেটা কি হয় এই কেমিক্যাল সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ু প্রবাহ জনিত বার্তাকে পরিবহন করতে সাহায্য করে। দ্য অ্যাকশন টার্মিনাল কন্টেন্স ভেসিকেল ফিল্ড উইথ দ্য নিউরোট্রান্সমিটার। অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাকশনের প্রান্তে ভিসকুলের মতো দেখতে অংশ দেখা যায়, যেগুলো কী বলা হয় নিউরোট্রান্সমিটার, যেটা নিউরোট্রান্সমিটার দিয়ে পরিপূর্ণ থাকে, এবং সেই অংশগুলোকে বলা হয় স্নায়ু সন্ধিতি বলা হয়, অর্থাৎ মোটর প্লেন বলা হয়, বা নিউরোমাস্কুলার জংশন, যেটা আগে বললাম। When an impulse action potential arises at the action terminal, it stimulates the movement of the synaptic vesicles toward the membrane where they fuse with the plasma membrane and release their neurotransmitter into the synaptic cleft. অর্থাৎ এই লাইনটাতে কী বলছে, যখন কোনো অ্যাকশন বিভব এই অ্যাকশনের প্রান্তে এসে পৌঁছায়, তো এইটা কী করে সাইন্যাপটিক ভেসিকেলের মতো অংশসমূহকে উদ্দীপিত করে কিসের দিকে, এই আস্তরণের দিকে, প্লাজমার আস্তরণের দিকে, যেখানে তারা প্লাজমা আস্তরণের সঙ্গে সংযুক্ত হয়, এবং সেখানে সেই নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এই সাইন্যাপটিক ক্লেফট নামক গর্তের মধ্যে বা অংশের মধ্যে, ফাঁকা অংশের মধ্যে। The released neurotransmitter are bind to their specific receptor present on the post synaptic membrane. অর্থাৎ কি হয়, এই যে নিউরোট্রান্সমিটারটা যে রিলিজ হলো সাইন্যাপটিক ক্লেফট নামক অংশ থেকে, তো সেই নিউরোট্রান্সমিটারটা স্পেসিফিক গ্রাহক অংশ, যেগুলো পোস্ট সাইন্যাপটিক আস্তরণিত বা পোস্ট সাইন্যাপটিক পর্দায় থাকে, সেগুলোর সঙ্গে সংযুক্ত হয়। This binding opens ion channels, allowing the entry of ions which can generate a new potential in the postsynaptic neuron. The new potential develop may be either excitatory or inhibitory. তো এই যে নিউরোট্রান্সমিটারগুলো সেই পোস্টসাইন্যাপটিক পর্দার উপরে যে গ্রাহক অংশের সঙ্গে যে সংযুক্ত হলো, তো সংযুক্ত হওয়ার পরে কী হয়, বিভিন্ন প্রকার আয়ন চ্যানেল খুলে যায়। তো আয়ন চ্যানেলগুলো খোলার পরে কী হয়, বিভিন্ন প্রকার আয়ন এই ঢুকতে শুরু করে, এবং যেগুলো কী করে আর এক প্রকার নতুন বিভব সৃষ্টি করতে সাহায্য করে ওই পোস্ট সাইন্যাপটিক স্নায়ুতন্ত্রে। তো এই যে নতুন বিভবটা সৃষ্টি হলো, সেটা উদ্দীপনাজনিত হতে পারে বা ইনহিবিটরি, অর্থাৎ প্রতিবন্ধক হিসেবে বা ক্রিয়াকলাপকে, নিউরনের বিভিন্ন ক্রিয়াকলাপকে বাধা দিতেও সাহায্য করতে পারে।
তো এইটুকু পর্যন্ত আমি এই ভিডিওতে ডিসকাস করলাম। তো নেক্সট ভিডিওতে আমি এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শুরু করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যেটুকু ডিসকাস হলো সেটুকু বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।